প্রেরণা দাঁড়ালো না, এগিয়ে গেল ইনায়ার দিকে। মেয়েটার সাথে একটু কথা বলা প্রয়োজন, কোনো অসুবিধে আছে কিনা তাই জানতে হবে। এবার আলাদা এক কোণে দাঁড়িয়ে প্রীতম আর ইরফান। জামি দূরে একটা সিটে বসে জুস খাচ্ছিল। প্রেরণা চলে যেতেই ইরফান পুনরায় তার আগের রূপে ফিরে এলো। দাঁতে দাঁত চেপে নিচু স্বরে প্রীতমকে বলল, মেয়ে দেখলে তোর একটু বেশি হেল্প করতে ইচ্ছে হয়, ভার্সিটির মেয়েগুলো, এই জন্য তোর পিছে পিছে লাফাতো। প্রীতম একটুও অবাক হলো না ইরফানের এমন বহুরূপী আচরণে। এর মতো সাইকোপ্যাথের থেকে আর কি বা আশা করা যায়। একটা প্রহসনের হাসি হেসে বলল, তুই কখনো শোধরাবি না, তাই না? ইহান তাজওয়ার মির্জা সত্যি তোর ভাই? ইহান ভাইয়ের নখের যোগ্য নোস তুই। ইরফান আরো এক কদম প্রীতমের অভিমুখে এগিয়ে গেল। চাপা স্বরে দাঁত খিচিয়ে বলল, আর তুই খুব ভালো, ভার্সিটির গ্রুপ স্টাডির অজুহাতে বগলের নিচে মেয়ে নিয়ে ঘুরতিস, শালা লুচ্চা। প্রীতম বহু কষ্টে নিজের ক্রোধ সংবরণ করল। হাত মুষ্টিবদ্ধ তার। ইহান পুলিশের সাথে কথা শেষ করে ওদের দিকে এগিয়ে যেতেই দুজন নিজেদের কথোপকথন থামিয়ে হাসি হাসি মুখ করে ফেলল। ইরফান দাদানকে দেখিয়ে দেখিয়ে আরো একবার প্রীতমকে বলল, থ্যাঙ্কস। প্রীতমও মুখে হাসি হাসি করে বলল, ইট ওয়াজ মাই ডিউটি। ইহান সন্তুষ্ট হলো দুজনের শান্ত আচরণে। কিন্তু একটু আগে সাপে নেউলে কাহিনী ইহানের অগোচরেই থেকে গেল। পুলিশের সহায়তায় নেপালি সময় দুপুর 2টোয় প্রীতম, ইনায়া আর জামির মেডিকেল চেক আপ করানোর জন্য নিয়ে যাওয়া হলো রাঞ্চি আর্মি হসপিটালে। 1 ঘন্টা পরে যখন সবাই ছাড় পেল তখন মিসেস মৈথি ইহানকে প্রস্তাব দিল পোখারা তার বাপের বাড়িতে থেকে যাওয়ার। ইহান বলল, ছোট মা অসুস্থ, আজকেই বেরোতে হবে আমাদের। ইনায়াকে বিষণ্ণ মনে বসে থাকতে দেখে প্রেরণা আবারও এগিয়ে যায় মেয়েটার কাছে। পাশে বসে ইনায়ার দিকে তাকাতেই ইনায়া একটা শুকনো হাসি ফিরিয়ে দেয়। প্রেরণা স্নেহমাখা কণ্ঠে বলল, মন খারাপ মাম্মার জন্যে? উপর নিচু মাথায় ঝাঁকা ইনায়া। প্রেরণা তার হাতটা ইনায়ার হাতের উপর রেখে বলল, উনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে, দোয়া রইল। দূরে দাঁড়িয়ে এক পলক ইনায়া আর প্রেরণাকে দেখে ইহান এগিয়ে যায়। প্রেরণা তাকে দেখে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলেই ইহান বলল, শুনুন। ঘুরে তাকালো প্রেরণা। ইহান খুবই বিনয়ী সুরে বলল, যদি কিছু মনে না করতেন আমি আমাদের সাথে আপনাদের যাওয়ার ব্যবস্থা করতে পারি বিশেষভাবে, নয়তো কিছু আইনি জটিলতায় দেরি হবে আরো একদিন। প্রেরণা হাসল। আমার ভাই আপনার বোনকে হেল্প করেছে বলে শোধ করছেন? ইহান স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেরণার দিকে। কিছু পলক বাদে বলল, সেটা কখনো শোধ করতে পারবো না, আমি শুধু আমাদের তরফ থেকে একটা হেল্প করতে চাইছি। ভাবলাম আপনাদেরও বাড়ি ফেরার তাড়া আছে। প্রেরণা চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর অনেকটা সংকোচ নিয়ে বলল, ভালো হয়, তবে আসলে আমার ছেলেটা আমাকে ছেড়ে কখনো থাকেনি। শেষের কথাটা বলার সময় ইহান খেয়াল করলো ভদ্রমহিলার কণ্ঠের দৃঢ়তাটুকু নেই, বরং রয়েছে ঔদাসীন্য। ঠিক আছে, আমি নাগরকোট ফোর্সের কাছে প্রেয়ার করব, আপনারা বিকেলেই যেতে পারবেন। প্রেরণা ম্লান হেসে মাথা ঝাঁকিয়ে চলে গেল প্রীতম আর জামির কাছে। ইহান কিছুক্ষণ দেখলো তাকে, আর ইহানকে দেখলো ইরফান। সে কিছুটা দূরেই বুকে হাত বেঁধে দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। এতটা মনোযোগী দৃষ্টিতে কোনো মেয়েকে লক্ষ্য করেনি তার দাদান। আর তাছাড়াও ভদ্রমহিলাকে দেখলে তার অতি ভদ্রলোক দাদানের ভদ্রলোকীপনা আরো উপচে পড়ছে। এটাই দেখছে ইরফান শান্ত ভঙ্গিতে। পুলিশ সুপারের কার্যালয়ের ঠিক সামনে নো পার্কিং জোনে দাঁড় করানো একটি লাল টেসলা। গাড়িটি কার সেটি সম্পর্কে এই অফিসের কম বেশি সবাই অবগত, তাই বেশি কেউ ঘাটালো না বিষয়টা। বর্তমানে জি হুজুরি আইনেরই অনুসারী তারা। আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই দেখা যাবে থানার বড় কর্তা স্বয়ং নিজেই এই গাড়ির মালিকের পা চাটতে চাটতে জিপ পাতলা করে ফেলেছে। অবশ্য এমনটা তো হয়েই এসেছে। এ থানার কর্মকর্তা বোয়ালদের কাজ হলো সাপের গালেও চুমু খাওয়া আর ব্যাঙের গালেও চুমু খাওয়া। আধা ঘন্টার বেশি হয়ে গিয়েছে লাবিব চৌধুরী নতুন সুপারিনটেনডেন্ট মঈন ফরাজির কেবিনে বসে আছে। তার সামনে 1 কাপ চা কিনা 10 মিনিট আগেই ঠান্ডা হয়ে গিয়েছে। আরো 15 মিনিট অতিবাহিত হবার পর একজন কনস্টেবল কেবিনে ঢুকতেই লাবিব বিরক্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, আচ্ছা, এই তোমাদের স্যার কি বিবাহিত নাকি? কনস্টেবল হাসলো, তেল দেয়া হাসি। বলতেই চলতি একটা কথা আছে, সেই হাসি। বলল, স্যার অবিবাহিত।
আর স্যার কিছু নতুন অফিসারদের ট্রেনিং দিচ্ছেন, আর আধা ঘন্টা পরেই অফিসে ঢুকবেন। লাবিব শান্ত ভঙ্গিতে বসে আছে। কনস্টেবল দীপু রুলিং পার্টির মনোনীত এমপি পুত্রকে কিঞ্চিত খুশি করার নিমিত্তে বলল। আর এক কাপ চা নিই। লাবিব কিছু বলল না, তীক্ষ্ণ দৃষ্টিতে কেবল দেখছিল নতুন অফিসারের ছবিটা। মঈন ঢুকলো খানিক বাদে, গায়ে ইউনিফর্ম, মুখে গাম্ভীর্য। তার টেবিলের ওপর একটি বিশালাকার ফুলের তোড়া। লাবিবকে এক পলক দেখে গিয়ে নিচের চেয়ারে বসতেই লাবিব হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। মঈন হাত মিলিয়ে বলল, আপনি? ললিত চৌধুরী, লিয়াকত চৌধুরীর বড় ছেলে। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? লাবিব হাসলো, বলল, সাহায্য? আসলে নতুন অফিসারকে দেখতে পরিচিত হতে এলাম, যাতে উনি আগামী দিনগুলোতে আমাকে সাহায্য করতে পারেন। মঈন কথাটার জবাব না দিয়ে চুপচাপ চেয়ে রইল। লাবিব শুরু করলো রাজ্যের খেজুরে আলাপ। মঈন বুঝতে পেরেছে তরুণ নেতার উদ্দেশ্য এটি নয়। আসলেই তাই। লাবিব একটা রঙিন ফিতে দিয়ে সাজানো খাম মঈনের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা সনাতনী পদ্ধতির উপহার দেওয়া। আসলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ছিল না তো, তাই। মঈন খামটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত না করে নির্লিপ্ত হয়ে লাবিবের মুখের দিকে তাকিয়ে বলল, এটা কি আপনার দলের সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে মাদক মামলার তদন্ত করতে না দেওয়ার জন্য দেওয়া হলো? আমি সরাসরি প্রশ্ন করি এবং সরাসরি উত্তর পছন্দ করি, বলুন। লাবিব ধূর্ত হাসি হেসে বলল, আরে না, ওরকম কর্মীর জন্য ললিত ঘুষ দেবে? মোটেই না। ঘুষ হলে টেবিলের নিচ থেকে দিতাম, এখন টেবিলের ওপর থেকে দিচ্ছি। এটা উপহার, তোফা। তোফা কবুল করুন। মঈন এক দৃষ্টিতে কিছুক্ষণ খামটার দিকে তাকিয়ে থেকে একটা ক্ষুদ্র শ্বাস ছেড়ে বলল, থানা রোডের এতিমখানায় দাতাদের লিস্টে আপনার দলের নাম নেই। এটা ওখানে জমা দিয়ে নাম লিখিয়ে যাবেন। আপনি নিন না, আপনি করুন এই স্বভাবের কাজটা। না। দৃঢ় উত্তর মঈনের। পরপর বলল, আমি সবের কাজগুলো আমার উপার্জিত অর্থের কিছু অংশ দিয়ে করতে পছন্দ করি। লাবিব মঈনের প্রত্যাখ্যান অবিচল থাকলো। তার মুখ চেয়ে আছে স্বভাব সুলভ ধূর্ত সেই হাসিটা। খামটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে বলল, ব্যাপার না, আরেকদিন আসবে, উপহার কিনে নিয়ে আসবো। ভাবিকে সালাম আর বাচ্চাদের আদর দেবেন আমার তরফ থেকে। সহি সালামত থাকবেন। আপনারা সহি সালামত থাকলেই তো আমরাও থাকবো। মঈনের সাথে আর এক দফা করমর্দন করে উঠে দাঁড়ায় লাবিব। বাইরে দাঁড় করানো গাড়িটার কাছে এসে উঠে বসতেই দলীয় কর্মীর দিকে তাকিয়ে বলে, অফিসারের স্ট্রিটটা একটু মুখস্থ করতে মন করছে। নতুন নতুন একটু গরম আছে ভাই, আস্তে আস্তে আবহাওয়া বুঝে ফেলবে বাকিদের মতো। তবে মির্জাবাড়ির সাথে ওঠা বসাটা একটু বেশি। মির্জাদের সাথে? কেন? কোন আনন্দে? কর্মী বাদ নামিয়ে বলল, কি জানি। মেয়ে দেবে নাকি? খ্যাক করে হেসে ফেলল লাবিব। হাসতে হাসতে মুখটা আবারও মলিন হয়ে গেল। কেউ উপকার ফিরিয়ে দিলে তার ভীষণ খারাপ লাগে। মঈন সবে মাত্র কটেজের দরজায় পা রাখতেই শুনতে পেল ভেতরে দুজন পুরুষ রমণীর কণ্ঠস্বর। ওনারা এই কটেজের কেয়ারটেকার এবং বুয়া। দুজন তখন ড্রয়িং রুমের মেঝেতে বসে টিভি দেখছিল। মঈনকে দেখে লাইলি বুয়া উঠে দাঁড়ায়। পান খাওয়া লাল দাঁত বের করে বলে, স্যার, আজ সব বাংলা খাওয়ার রাঁধছি, সব টেবিলে দেওয়া হয়েছে, আমরা এখন যাই। যান, বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে যাবেন। আমি প্রতিদিন বলতে পারবো না, আমার মনে থাকে না। লাইলি বুয়া খুশি হয়। এই স্যারকে তার ভীষণ রকমের পছন্দ। রাগী রাগী তবে সাফ দিলের মানুষ। লাইলি মানুষ চিনতে ভুল করে না। বাচ্চার জন্য কিছু খাবার নিয়ে লাইলি মঈনকে বলল, স্যার, আফনের পোশাক ঝুড়িতে রাখবেন, ওয়াশিং মেশিন তো নষ্ট, আমি কাল সকালে এসে ধুয়ে দেব। লাইলি আর তার স্বামী মোসাদ্দেক চলে যায়। 3 রুমের কটেজে মঈন তখন একা, রোজকার মতো একা। ফ্রেশ হওয়ার আগে মঈন একবার মনে করল মির্জা বাড়ির কথা। পরিয়ানটির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ সারাদিনে খোঁজ নেওয়া হয়নি। পরিয়ানটিকে মঈনের খুব মনে আছে। সপ্তাহান্তে একদিন এতিমখানায় চেকআপের জন্য যেত পরি। তারা তখন ডাকতো পরি ডাক্তার। স্বামীনের ফোনে ফোন করলো মঈন। কিছুক্ষণ বাদে ফোনটা রিসিভ হলো। মঈন কিছু বলার আগেই ওপাশ থেকে ভেসে এলো অপ্রত্যাশিত নারীর সুমিষ্ঠ চিকন কণ্ঠস্বর। সবিনয়ে সালাম দিল। মঈন অবাক হলো কিছুটা। সালামের জবাব দিয়ে বলল, আমি মঈন। জি, বুঝতে পেরেছি।
নাম্বারটা সেভ করা। আসলে সামিন বাবা, বাবা, ছোট বাবা নামাজ আদায় করতে গিয়েছেন হসপিটালের মসজিদে। কিছু জরুরি? মঈন ট্রিট ছাট দেওয়া চুলে ঘাড়ের কাছটাতে হাত বুলিয়ে বলল, পরিয়ান্টির খবর। ছোট মা কথা বলতে পারছে, ইনুর সাথে কথা বলিয়ে দেওয়া হয়েছে। তাকে কাল পরশু মুম্বাই নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছোট বাবা। সমস্যাটা পুরনো ছোট মায়ের, এর আগেও দুবার গিয়েছিল। এখন শুধু ইনু বাংলাদেশে এসে পৌঁছানোর অপেক্ষা। ওর সাথে দেখা করেই এক নাগারে বলে দিল ইনশিরাহ। মঈন শুধু আচ্ছা বলে ফোন কেটে দিল। একটা ঘর বাদে গোটা কটেজ অন্ধকার। মঈন ইউনিফর্ম ছেড়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল। দীর্ঘ সময়ের গোসল সেরে পোশাক পরে নিয়ে খেতে বসল মঈন। একটা একটা করে সব কটা ঢাকনা তুলে দেখল প্রচুর রান্না। এই লাইলি বুয়াও সবকিছু অতিরিক্ত পরিমাণে রাঁধবে, যেন মঈনের বউ আর 4টে বাচ্চাও তার সাথে থাকে। কথাটা ভাবতে গিয়ে হাসল মঈন। খেলো সামান্য, বাকিটা ফ্রিজে তুলে ব্রাশ করে টিভির সামনে বসলো। এই তো রোজকার রুটিন। অবশ্য একটা পরিবার থাকলে চিত্রটা ভিন্ন হতো। রোজ ডিউটি থেকে ফিরে দেখতো গোটা কটেজ অগোছালো। কেউ দুটো নরম হাতে মঈনের ইউনিফর্মের বোতাম খুলতে খুলতে মঈনের কাছে বাচ্চাদের নামে নালিশ জানাতো। মঈন ওসব কিছু না শুনে চুমু খেয়ে তাকে চুপ করিয়ে দিত। বাচ্চাদের নিয়ে রাতের খাবার শেষ করে দাঁত ব্রাশ করার পরে কিছুক্ষণ বাচ্চাদের পিঠে তুলে ঘোরা ঘোরা খেলতো। তারপর মঈন আর সেই নরম দুটো হাতের মালকিন দুপাশে শুয়ে বাচ্চাদের মাঝে রেখে রাজ্যের গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। আর তারপর কখনো কখনো রাতে মঈন আর সেই নরম হাতের মালকিন আলাদা ঘরে গিয়ে ঘুমিয়ে যেত। নয়তো কখনো কখনো সেই আলাদা ঘরে দীর্ঘ রাত জেগে থাকতো দুজন। টিভি অফ করে উঠে দাঁড়ায় মঈন। নিজের চিন্তা ভাবনা দেখে হাসল সে। বুঝতে পারল বিয়ে অতি জরুরি ফরজ হয়ে উঠেছে তার জীবনে। বয়সের পাশে 32-এর বুড়ো ট্যাগ লেগে যাওয়ার আগেই বাঙালি মুসলিম ম্যাট্রিমনি সাইডে একটি অ্যাকাউন্ট খোলা দরকার। কলিগরাও তাই বলে। নিউ কেয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগের 13 নম্বর কেবিনে তখন ছিল পরি এবং ইনশিরাহ পরির চুল আছড়ে বিনুনি করে দিল দুপাশে দুটো। একেবারেই খুকিদের মতো লাগছে রুগ্ন মধ্যবয়সী মহিলাকে। হসপিটালের আকাশি রঙের ফতুয়ার নিচে একটি শীর্ণকায় শরীর, চোখে মুখে উৎকণ্ঠা। একটু পরপর জানতে চাইছে তার মেয়ে কখন ফিরবে। ধৈর্য ফুরিয়ে গিয়েছে তৃষ্ণার্ত মাতৃ আত্মার। হসপিটালে বর্তমানে ইনশিরাহ একাই রয়েছে। আলোর প্রেশার বেড়ে যাওয়ায় সে বাড়িতে চলে গিয়েছিল এবং আবারও ফিরছে ঋতুকে সাথে নিয়ে। বাড়ির 3 কর্তা গিয়েছেন এয়ারপোর্টে। ছোট মাকে স্যুপ খাইয়ে ঔষধ খাইয়ে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে ইনশিরাহ কেবিনের মিররের সামনে গিয়ে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে হাসি পেল তার। 4 দিনের নির্ঘুম রাত তার ডাগর ডোগর চোখ দুটোর নিচে ইঞ্চিখানেক কালি লেপটে দিয়েছে। তাকে দেখাচ্ছে ভারী অদ্ভুত। গায়ের ঢিলে ঢালা শার্টটা স্থানে স্থানে কুঁচকে গিয়েছে, অনেকটা শুকিয়েছে ইনশিরাহ। কণ্ঠনালীর নিচে বিউটি বোনের গর্তে পানি রেখে মাছ চাষ করা যাবে দেখে এমন মনে হচ্ছে। ভেবেই হাসলো আর এক দফা। ফোনের দিকে দৃষ্টি যায় তার। শাইমের সাথে দীর্ঘ সময় কোনো বার্তালাপ হয়নি। নিশ্চয়ই গাল ফুলিয়ে বসে আছে। 2 মিনিট ওকে সময় দেওয়া দরকার ভেবেই ফোনটা হাতে নিয়ে চলে যায় সে ওয়েটিং রুমের দিকে। হসপিটালের গেটের কাছে এসে ক্যাব থামলো। দরজা খুলে বেরিয়ে এলো 20 বছর বয়সী স্নিগ্ধ সুন্দরী এক তরুণী। পরনে তার সাদামাটা 3 পিস। ওড়নাটা মার্জিতভাবে 2 কাঁধে তুলে দিয়েছে, চুলগুলো বিনুনি করা। তরুণীর পাশের সিট থেকে নামলো তার বাবা সোহানুর ইসলাম শান্ত। সেহা বাবার দিকে তাকিয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল, এসো। এসে ধরলো বাবার এক হাত। শান্ত মেয়ের দিকে তাকিয়ে ম্লান হাসলো। মেয়েটি ইদানিং তার সাথে এমন আচরণ করে যেন মেয়েটি তার মা এবং সে নিতান্তই একটি শিশু। সেরকম করেই আগলে রাখে তাকে। সেহা বাবার হাত ধরে এগিয়ে চলেছে। 13 ঘন্টার জার্নিতে শরীর দুর্বল হলেও মস্তিষ্ক চনমনে। এত বড় বিপদের পরে একটু স্বস্তির মুহূর্ত সবার সাথে দেখা হবে এটা ভেবেই ভীষণ উত্তেজিত সে। পায়ে পায়ে বাপ বেটিতে এগিয়ে চলেছে কার্ডিওলজি বিভাগের দিকটাতে। আলো আর ঋতু ততক্ষণে এসে উপস্থিত। ওরা কেউই সেহা আর শান্তর আসার কথা জানতো না। উঠে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে দুজনের দিকে। সেহা আর দাঁড়িয়ে থাকতে পারল না। মুচকি হেসে ছুটে গেল অসুস্থ ছোট মামির কাছে।
বেডে তখন আধশোয়া হয়েছিল পরি। ছোট মামির গলা জড়িয়ে ধরে এগালে ওগালে চুমু খেলো। উঠে দাঁড়িয়ে বড় মামি আর মেজ মামির দুই গালেও চুমু খেলো। এটা সেহার ছোটবেলার অভ্যেস। মামা বাড়িতে এলেই তার সর্বপ্রথম কাজ ছিল মামাদের আর মামিদের কোলে চড়ে চুমু খাওয়া, তাদের থেকে চুমু নেওয়া। শান্ত পরীর অসুস্থতার খোঁজ নিয়ে একপাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। আলোরা তিন যাই মানুষকে দেখলো। কেমন বয়সের থেকেও অনেকটা বুড়ো লাগছে শান্তকে। একাকিত্ব বুঝি মানুষকে এভাবে এলোমেলো করে দেয়? লোকটাকে বহুবার বিয়ে করিয়ে দিতে চেয়েছিল স্বামীনেরা, তিন ভাই। কখনো রাজি হয়নি শান্ত। সেহাকে টেনে কোলে বসিয়ে নিল আলো। এটা সেহার বড় মামি সেই ছোটবেলা থেকেই করে। সেহাকে কোলে নিয়ে বসে থাকে, দুহাত আগলে ধরে সবসময় আদুরে গলায় আলো বলে, তোর গা থেকে একেবারে ইশিটার আপুর গন্ধ পাই আমি। সাইবের নির্বাচিত ক্যাফের সামনে স্কুটি দাঁড় করালো ইনশিরাহ। টেবিল নাম্বার 35 বুক করা। ত্রস্ত পায়ে হেঁটে কফি শপের টেরেসে উঠল। পর্দা সরিয়ে কেবিনে ঢুকতেই দেখতে পেল শাইম বসে আছে, তার হাতের আঙ্গুলে একটা ব্যান্ডেজ। ইনশিরাহ বসে পড়ল সামনের চেয়ার টেনে। শাইমের হাতের আঙ্গুলটা ধরে উল্টে পাল্টে দেখল কিছুক্ষণ। শাইম হাত সরিয়ে নিয়ে গম্ভীর হয়ে বলল, এখন ধরছো কেন? তোমার জাজ যাবে? ইনশিরাহ কিছু বলল না জবাবে। শাইম জানে এখন বোমা মারলেও এর মুখ থেকে একটা কথাই বেরোবে না এই প্রসঙ্গে, তাই প্রসঙ্গ পাল্টে বলল, ইনারা পৌঁছাইছে? হয়তো। কেবিনের বাইরে মৃদু আওয়াজে মিউজিক চলছিল। পরিবেশটা কেমন নিস্তব্ধ। শাইম উঠে ইনশিরাহর পাশে বসতেই ইনশিরাহ গুটিয়ে গেল আর এক পাশে। শাইম হেসে বলল, আমি লিমিট ক্রস করতে আসিনি, তোমায় খুব কাছ থেকে দেখার জন্য এসে বসলাম। কি হাল করছো চেহারার? ইনশিরাহ অস্বস্তি নিয়ে আশেপাশে তাকিয়ে বলল, আমি উঠছি, দাদানরা এসে যাবে এক্ষুনি। পাপা, ইনারার ব্যাপারে সমবেদনা জানাতে তোমার ছোট চাচাকে ফোন করেছিল, তিনি ফোনটা ধরলেনই না। ইনশিরাহ মাথা তুলে শাইমের দিকে তাকায়। শাইম বলল, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট তোমাদের পরিবারের সবার মাঝে একটা নাক উঁচু ভাব আছে। ইনশিরাহ কিছু মুহূর্ত চুপ থেকে বলল, 6 বছর আমার পিছনে হত্যে দিয়ে পড়ে থাকার পরে এখন বুঝতে পারলে এটা? থতমত খেলো শাইম, নিজেকে শুধরে নিয়ে বলল, আমি অভিযোগ করিনি, প্লিজ জান, রাগ করছো কেন? ইনশিরাহ খানিকটা নরম হয়ে বলল, আঙ্কেলের বিষয়টা জেনে ভালো লাগছে, তবে ছোট বাবার উপর দিয়ে কি যাচ্ছে তা তো বোঝই। কদিন ছোট বাবার ফোন আমার কাছেই ছিল বেশিরভাগ সময়। শাইম প্রসঙ্গ পুরোপুরি পাল্টে ফেলে বলল, আরে বাদ দাও তো, তুমি যাও, দেরি হয়ে যাচ্ছে তোমার। ইনশিরাহ তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার পরে শাইমও কেবিন থেকে বেরোয়। ওর বন্ধুরা শাইমকে বাইরের একটা টেবিলে বসেছিল। শাইম গিয়ে তাদের পাশে বসতেই ওর এক বন্ধু বলে ওঠে। শাইম বিরক্তির প্রকাশ করে বলল, সেই সুযোগ নেই। ওর তিন বন্ধুই অবাক হলো মনে হচ্ছে। একজন গলার স্বর খাদে নামিয়ে শাইমকে বলল, শাইম তার বন্ধুর কথাটা শুনল, তবে বলল না কিছু। চোখ মুখ কঠিন করে তাকিয়ে আছে ইনশিরাহর প্রস্থানের দিকে। তার মস্তিষ্কের অভ্যন্তরে কি চলছে সে কথা সেই জানে। এয়ারপোর্টে অপেক্ষারত ইসমাম, শামিন, ইলহাম। ঠিক রাত 10টা নাগাদ ওদের ফ্লাইট এসে পৌঁছানোর কথা। কথা হয়েছিল ইহানের সাথে। বোনকে নিয়ে দুই ভাই কাস্টম অফিসারের ডেস্কে তখন। ইনায়া বারবার মাথা ঘুরিয়ে আশেপাশে কাউকে খুঁজছিল মনে হচ্ছে। একই ফ্ল্যাটে এসেছে ওরা। ইনায়ার প্লেনের ঠিক প্রেরণার পাশেই ছিল। দীর্ঘ সময় দুজনের আলাপচারিতা হয়েছে। ইনায়া খুঁটিয়ে খুঁটিয়ে জানতে পেরেছে অনেক কিছু প্রীতমের ব্যাপারে। ওদের পরিবারটাকে ভীষণ পছন্দ হয়েছে ইনায়ার। খুবই ভদ্র এবং ভালোবাসায় মাখা একটি পরিবার, 3 ভাই বোনের। একেবারে মায়া মায়া, ঠিক ইনায়াদের মতো। ইনায়া বুঝতে পারছে না এমন একটি পরিবারের ছেলেকে মেজদাদান বারবার লাফাঙ্গা কেন বলে। আর প্রেরণা আপুর তো তুলনাই হয় না। এত সুন্দর করে কথা বলে যেন মনে হয় কবিতা আবৃত্তি করছে। শুধু শুনতেই ইচ্ছে করছিল ইনায়ার। কিছুক্ষণ আগে ইনায়ারা প্রেরণাদের থেকে আলাদা হয়ে যায়, তারপর আর দেখা হয়নি। আশেপাশে খুঁজছে, তাই দেখা হলে শেষবারের মতো প্রীতম আর জামিকে ধন্যবাদ দেবে সে। ইরফান বোনের দিকে শীতল চোখে তাকিয়ে আছে, কঠিন গলায় বলে,
কাউকে খুঁজছিস? ইনায়া শুধু মাথা নাড়ল। ইহান ওদের দিকে তাকিয়ে বলল, চল বেরোই, সবাই বাইরে অপেক্ষা করছে। কথাটি বলে ইহান ইনায়ার হাতটা ধরল শক্ত করে। ভিড়ের মধ্যে ইনায়ার হাঁটতে ভীষণ অসুবিধে, তাই দাদানদের সাথে পায়ে পা মিলিয়ে হেঁটে যাচ্ছিল ইনায়া। তবে ঠিকই বারে বারে পিছু ফিরে চাইল সে, যদি তাদের দেখা মেলে। যদি মেলে, অদ্ভুত অনুভূতির উদ্রেক হয়েছে তার অন্তঃপুরে। যে অনুভূতির সাথে ইনায়া পরিচিত নয়, একেবারেই নয়। যে অনুভূতি নতুন, যে অনুভূতি প্রথম। আকাশ কুসুম ভাবতে ভাবতে কারোর সাথে ধাক্কা খেল ইনায়া, ব্যথাও পেল। ইহান বোনকে আগলে নিয়ে অন্য পাশে টেনে দাঁড় করালো। ইরফান তখন লোকটাকে একটা ঝাড়ি মেরে ঘুরে দাঁড়িয়ে ইনায়ার মাথায় সপাটে একটা গাঁটটা মেরে রাগী গলায় বলল, কাকে খুঁজছিস তুই? ঠিকভাবে হাঁট নয়তো। ইনায়া ঠিকভাবেই হাঁটছে এবার। এয়ারপোর্ট থেকে বেরোতেই চোখে পড়ল পাপাকে। মস্তিষ্ক থেকে সব চিন্তা কোথায় মিলিয়ে গেল। ভারী শরীর নিয়ে ছুটতে ছুটতে পাপার গায়ে আছড়ে পড়ল। তারপর আবার আরও এক দফা কেঁদে ভাসালো বাপ বেটি। নিউ কেয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগে মির্জাবাড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে ঠিক রাত 12টায়। ইনায়া ফিরে এসেছে মায়ের বুকে। এসে মাম্মার বুকে মুখ লুকিয়েছে ঘন্টা খানিক হলো। শীর্ণকায় দুটি হাতে মেয়েকে আঁকড়ে ধরে আছে পরি। সবার বারণ সত্ত্বেও কাঁদছে ভীষণ। কত আদরের গর্বের ফুল তার। ইনায়া পেটে আসার পরে পরির কিছু কমপ্লিকেশন ধরা পড়ে। কলিগদের পরামর্শ ছিল বাচ্চাটা নষ্ট করে দিতে। বেঁচে থাকলে কত বেবি নেওয়া যাবে। পরি কারো কথাই তার মাতৃত্ব নষ্ট করেনি, নিজের প্রাণের মায়া করেনি তখন পরি। হো হো করে কাঁদছে সে, গোঙানির মতো আওয়াজ হচ্ছে। হাতে ক্যানেলা লাগানো তার। ইসমাম বারবার কড়া করে বারণ করছে কাঁদতে। ইনায়া মাথা তুলল, দুহাতে মাম্মার চোখ মুছে নিজেও শান্ত হলো। এতক্ষণ ইনায়া কেবিনের চারিদিকে চোখ বোলালো। সেহা আর ফুপা এসেছে, অজানা আজান মামা, আয়াত মামা এসেছে। এই মাত্র ওদের দেখছে সে। গিয়ে এক এক করে সবাইকে ধরল। সেহাকে জড়িয়ে ধরে রাখলো দীর্ঘ সময়। পরিস্থিতি তখন শান্ত, সবার হৃদয় শান্ত হয়েছে বলে। ইসমাম ইহানের দিকে তাকিয়ে বলল, ওকে যে ছেলে দুটো হেল্প করেছে, আমি তাদের সাথে কথা বলতে চাই। বলবে অনেক সময় আছে, এখন প্লিজ ছোট মাকে নিয়ে ভাবো। তোমাদের ফ্লাইট কয়টায়? কাল সকালে, এখান থেকেই যাব। ইনায়া আবারও ছুটে এলো মায়ের কাছে। ট্রিটমেন্টের জন্য এর আগেও দুবার মুম্বাইতে আম্বানি হসপিটালে গিয়েছে তারা। এবার গেলে 1 মাসের আগে ফিরতে পারবে না। হৃদযন্ত্রের অবস্থা বড়ই জটিল পরির। মেয়েকে আবারও জড়িয়ে ধরে পরি গালে চুমু খেয়ে বলল, এসবের জন্য তুই একেবারে দায়ী না মা, একদম কাঁদবি না। আমরা ফিরবো তো খুব শীঘ্রই। গ্রীষ্মের মাঝামাঝি সময়টা। নেপাল থেকে ফেরার দিন সাথে কেটে গিয়েছে। প্রেরণা এই 7 দিনে রেস্তোরাঁয় যায়নি। শুদ্ধ 2 দিন ধরে সর্দি কাশি, স্কুল যায়নি। শুদ্ধ 2 দিন ধরে সর্দি কাশি, স্কুল থেকে ছুটি নেওয়া হয়েছে। অসুস্থ বাচ্চাটা মাম্মাকে ছেড়ে থাকতে পারে না। মায়ের কোলে গুটিসুটি মেরে আছে ছেলেটা। ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে প্রেরণা একটু ঝিমুনির মতো দিচ্ছিল। শুদ্ধর কথায় তার তন্দ্রা কেটে যায়। শুদ্ধ মিহি স্বরে ডাকে, মাম্মা। বাবা কিছু বলবে? মাম্মা, রোলার কোস্টার চড়ব। নিয়ে যাব তো, তুমি একটু সুস্থ হলেই নিয়ে যাব বাবা। শুদ্ধ চুপ হয়ে যায়। ছেলেটা প্রয়োজনের বেশি একটা কথাও বলতে চায় না। প্রেরণা ছেলের কপালে একটা চুমু খেয়ে বলে, হঠাৎ রোলার কোস্টার চড়ার ইচ্ছে হলো যে? রিকুর পাপা আজ ওকে নিয়ে গিয়েছিল। রিকু তখন কলে বলল। প্রেরণা ছেলের মুখের দিকে তাকায়। শুদ্ধ বলতে থাকে, জানো মাম্মা, রিকুর পাপা ওকে নতুন একটা রোবোকার কিনে দিয়েছে। তোমাকেও একটা নতুন রোবোকার কিনে দেব বাবা। আমার চাই না রোবোকার। তবে কি চাই তোমার? শুদ্ধ বুঝতে পারছে না ওর কি চাই। ওর শুধু ফাঁকা ফাঁকা লাগে। আশেপাশে বন্ধু বান্ধবের দিকে তাকালে ওর কেমন কান্না কান্না পায়। ওর এতটুকু মস্তিষ্ক ধরতে পারছে না ওর শূন্যতা ঠিক কোথায়। শুধু এটুকু বোঝে ওর অনেক কিছু নেই যা অন্যদের আছে, যা অন্যরা পেয়েছে ও কখনোই পায়নি সেটি। অতটুকু নিশ্চুপ ছেলেকে বুকের সাথে মিশিয়ে নেয়। তখনই তার ফোন বেজে ওঠে। রেস্তোরাঁ থেকে সাব্বির ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সাব্বির ওপাশ থেকে বলে ওঠে, ম্যাম এখানে একটা ঝামেলা হয়ে গিয়েছে।
প্রেরণা উঠে বসে, কল কেটে প্রীতমকে ডাকতে গিয়েই ডাকলো না। ছেলেটা কত বড় ধকল সামলে এসেছে, কদিন বিশ্রাম নিক। প্রেরণা মিস জেনিকে ডাকলো। মিস জেনি চলে আসতেই প্রেরণা পার্স তুলে হাতে দিয়ে বলে, মিস জেনি একটু শুদ্ধকে জড়িয়ে ধরে শুয়ে থাকুন, আমি রেস্তোরাঁয় যাব আর আসবো। যাওয়ার আগে প্রেরণা ছেলের মুখের দিকে তাকালো। শুদ্ধ চুপচাপ তাকিয়ে আছে মাম্মার দিকে। ছেলেটা বড় হয়ে গিয়েছে, মাম্মার অসুবিধে বোঝে, বায়না ধরে না, অথচ কাঁদে না। একটা তপ্ত শ্বাস ফেলে প্রেরণা। আচ্ছা, কেমন হতো যদি প্রেরণার একটা ঝামেলাবিহীন জীবন থাকতো, যদি এই খেটে খাওয়া পুরুষের সাথে পাল্লা দেওয়া জীবন না থাকতো? কেমন হতো যদি মেজর ওয়াসিদ বেঁচে থাকতো? সে তখন অবশ্যই গৃহিণী থাকতো, কখনোই উপার্জনে নামতো না সে। তবে শুদ্ধকে 24 ঘন্টা সময় দিত স্বামীর সেবা করতে, স্বামীর কাছে এটা সেটা বায়না করত। ছুটির দিনে শওকত তাকে আর ছেলেকে নিয়ে ঘুরতে বেরোতো, শওকত ছেলের সব বায়না পূরণ করত। কেমন হতো তবে? প্রেরণা তো এই কর্মের জীবন চায়নি, সে সন্তুষ্ট ছিল একটি সংসারী জীবনে। কেন সংসারটা তার করা হলো না 4 বছরের বেশি? আর দাঁড়ালো না প্রেরণা, বেরিয়ে গেল ঘর থেকে। রেস্তোরাঁয় পৌঁছে দেখলো আজ বিকেলে কাস্টমার নেই রেস্তোরাঁয়। কিছুটা অবাক হয়ে প্রেরণা ভিতরে ঢুকলো। গোটা রেস্তোরাঁ ওলটপালট হয়ে আছে। হতভম্ব প্রেরণা যা জানতে পারলো তা হলো রুলিং পার্টির কিছু ছেলেপুলে আর অপজিশন পার্টির কিছু ছেলেপুলের মাঝে ঝামেলা হয়েছে প্রেরণার রেস্তোরাঁতে। দুটো চেয়ার ভেঙেছে একে অপরকে মারতে গিয়ে। অনেক কষ্টে দুটো দলকে স্টাফরা সরাতে পেরেছে। প্রেরণা রীতিমতো বাকরুদ্ধ, মেজাজের খেই হারিয়ে ফেললো হঠাৎ। সাব্বিরকে কড়া ধমক দিয়ে বলল, চেয়ার দুটোর দাম 9,000 টাকা, জরিমানা করলে না কেন ওদের? সাব্বির ভীত হয়ে বলে, ম্যাম ওদের কাছে কিভাবে চাইবো? জরিমানা করলে না কেন ওদের? কিভাবে চাইবে মানে? যেভাবে চাওয়ার সেভাবেই চাইবে। পাতি গুন্ডা পুন্ডা এই প্রেরণা আহসান ভয় পায় না। একটা চেয়ারে ধপ করে বসে পড়ল প্রেরণা। এই শহরে রেস্তোরাঁ ব্যবসা টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন, সে বুঝে গিয়েছে প্রথম বছরেই। তবুও সাহস করে এগিয়েছে এত দূর। মাঝে মাঝে কিছু উটকো ঝামেলা এসে গলায় ঝুলে পড়ে শুধু। সাব্বিরের দিকে তাকিয়ে বলল, কারা ভেঙেছে নাম বলো, টাকা আমি চাইবো। সাব্বির অস্ফুটে বলল, ম্যাম চেয়ার ভেঙেছে ইহান তাজওয়ার মির্জার দলের 3 জন ছেলে। প্রেরণা কিছুটা অবাক, কিছুটা বিব্রত। সাব্বিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে চলো, হাতে হাতে সবাই সবকিছু গুছিয়ে ফেলি। ম্যাম টাকা চাইবেন না? পরে চলো কাজে লেগে পড়ি। স্টাফরা আপত্তি তুলল, ম্যাম এইসব আপনাকে করতে হবে না, আপনি বসুন। কেন করলে আমার জাত যাবে? বেশি কথা না বলে সব গুছিয়ে সবাই কিচেনে যাও, কাস্টমার আসতে শুরু করেছে, বিকালটা লস হয়ে যাবে আমার। ইহান রাগী চোখে তার দলের 3 জন ছেলের দিকে তাকিয়ে আছে। দলের কর্মী হিসেবে ওরাই সবচেয়ে বেশি রকচটা। তবে ইহানের সামনে নেতানো খইয়ের মতো চুপসে আছে। ইহান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আবারও একবার অগ্নি দৃষ্টিতে ঘুরে তাকায় ছেলে 3টের দিকে। চোয়াল শক্ত করে বলে, এটাই লাস্ট, আর একবার এমন হলে ঘাট ধরে দল থেকে বের করে দেবো, মাইন্ড ইট। ভাই কি করবো, ওই লাবিবের দলের আশিন আর রানা আপনার নামে আজে বাজে মস্করা করছিল, তাই মেজাজটা। ইহান আর দাঁড়ালো না। ঘরে ইরফান, বাইরে এরা। ইহানের মন মেজাজ বিগড়ে দেওয়ার জন্যে এরাই যথেষ্ট। একটা লম্বা শ্বাস ফেলে বলল, আয় আমার সাথে। চুপচাপ 3 জন ইহানের পিছু পিছু গিয়ে বসলো গাড়িতে। বাকি ছেলেরা বাইক নিয়ে ছুটলো ইহানের গাড়ি অনুসরণ করে। গাড়ি থামলো গিয়ে ঠিক সাদে আহ্লাদের সামনে। নেমে দাঁড়িয়ে আশেপাশে তাকালো ইহান। কখনো এখানে আসেনি সে। তাকে ঘিরে তার ছেলেরা দাঁড়িয়ে। ইহান হেঁটে সোজা রেস্তোরাঁর ভিতরে ঢুকলো। ভেতরে পা রাখতেই দাঁড়িয়ে পড়ল সে। বিশাল আকার একটি রেস্তোরাঁ, রাজকীয় চোখ ধাঁধানো ডেকোরেশন। ভাতের হোটেলে এত শৌখিনতা ঠিক কেউ করে না। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে ইহান সামনে এগিয়ে যায়। প্রেরণা ভিতরে ঝাড়ু হাতে দাঁড়িয়ে সবকিছু পরিষ্কার করছিল। কিছুটা সামনে গিয়েই ইহান দাঁড়িয়ে পড়ে। তার দৃষ্টি প্রেরণার দিকে। লম্বা বিনুনি সাদামাটা শাড়ি, কাজ করছে যেন একজন স্টাফ মালকিন হয়ে। ইহানকে সবার প্রথমে দেখতে পায় সাব্বির, পরে বাকি স্টাফেরা।
তাদের চোখ ছানা বড়া। ইহান, তাজওয়ার মির্জা তাদের রেস্তোরাঁয়। সাব্বির দ্রুত ছুটল প্রেরণার কাছে, তাড়াহুড়োতে লাগিয়ে দিল। ম্যাম, নেতা এসেছে। ইহান টান টান দাঁড়িয়ে। প্রেরণার মেজাজ তখনও তুঙ্গে ছিল। ওদের ফিরেই কর্কশ কণ্ঠে বলল, কোন নেতা? নেতা ফেতা সব ঝাঁটা মেরে বের করো। এত প্যারা আমি নিতে পারছি না। আই ওয়ান্ট মাই রেস্টুরেন্ট নিট অ্যান্ড ক্লিন। ওদিকে ফিরেই কর্কশ কণ্ঠে বলল হতভম্ব স্টাফরা, হতভম্ব ইহানের দলের ছেলেরা। মুখ হা হয়ে আছে সবার। শুধু ইহান শান্ত চোখে দেখছিল প্রেরণাকে। কোনো অজানা কারণে তার ঠোঁটের এক পেশে অস্পষ্ট হাসি। শেফ আরফা এগিয়ে গিয়ে ফিসফিসিয়ে প্রেরণাকে বলল, ম্যাম ওদিকে তাকান তো। প্রেরণা সাথে সাথে ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়াতেই চমকে গেল কিছুটা। ঝাড়ু হাতে কোমরের শাড়ির আঁচল গোছা ভদ্র মহিলাকে দেখল ইহান বার কয়েক। অতঃপর ফিরিয়ে নিল চোখ। আফরা কপাল চাপড়াচ্ছে তাদের মালকিনের কাণ্ড দেখে। ঝাড়ু হাতে ইহান তাজওয়ার মির্জার সামনে দাঁড়িয়ে আছে। দাঁতে দাঁত চেপে আফরা বলল, ম্যাম ঝাড়ু। প্রেরণা ঝাড়ু হাত থেকে ফেলে দ্রুত কোমরে গুজে রাখা আঁচল টেনে ডান কাঁধে জড়িয়ে নিল। ইহান আবারও তাকালো প্রেরণার দিকে। হাসার চেষ্টা করলো আন্তরিক হাসি। প্রেরণা কয়েক কদম এগিয়ে আসতেই ইহান তাকে কিছু না বলে তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে চোখ দিয়ে ইশারা করতেই ছেলে তিনটে এগিয়ে গেল প্রেরণার দিকে। বিনয়ী সুরে প্রেরণার কাছে ভাঙচুরের ঘটনার জন্য ক্ষমা চাইল। প্রেরণা ওদেরকে দেখলো ইহানকেও। ইহান তার রাশ ভারী কণ্ঠে বলল, আপনাদের স্টাফদের সাথে বাজে আচরণ করেনি আমার দলের ছেলেরা। দুটো চেয়ার ভেঙেছে, শুধু জরিমানা দিতে এসেছে ওরা আন্তরিকভাবে দুঃখিত। প্রেরণা চুপ করে দাঁড়িয়ে আছে। ইহান ম্যানেজার সাব্বিরের কাছে জরিমানা দিয়ে প্রেরণার দিকে এক পলক তাকালো। প্রেরণা লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মনে খচখচানি তার। ঝাঁটা মারার কথাটা শুনে ফেলল কিনা ভদ্রলোক। নেতা শ্রেণীর লোককে খেপিয়ে দেওয়ার মতো বুদ্ধিহীনা প্রেরণা নয়। এরা যত ভদ্রলোকই হোক না কেন, রক্তে একটা প্রতিহিংসার ব্যাপার থাকেই। তাকে তার বিজনেস টিকিয়ে রাখতে হবে। ইহান তাজওয়ার মির্জা শুনেছে কিনা, খেপেছে কিনা তার দৃষ্টি দেখে বুঝতে পারল না প্রেরণা। ইহান শান্ত ভঙ্গিতে প্রেরণাকে আরো একবার দেখে ঘুরে দাঁড়াতেই প্রেরণা বলল, শুনুন। ইহান দাঁড়ানো। ইনায়া কেমন আছে? ইনায়ার মাম্মা কেমন আছে? ইনায়া ভালো আছে, ছোট মায়ের ট্রিটমেন্ট চলছে মুম্বাইয়ে। সংক্ষিপ্ত উত্তর ইহানের। তারপর বলল, প্রীতম আর জামিকে আমার দলীয় অফিসে চায়ের নিমন্ত্রণ রইল, বলে দেবেন ওদের। প্রেরণা চুপচাপ শুনল। ইহান চলে গেল ছেলেদের নিয়ে রেস্তোরাঁ থেকে। মাম্মা পাপার সাথে কথা বলে এক রাশ মন খারাপ ঘিরে ধরল ইনায়াকে। খুব শিগগিরই যে তারা আসবেন সে ব্যাপারে কোনো নিশ্চয়তা দেয়নি ইসমাম। মন খারাপ নিয়ে রুমে বন্দি করে রেখেছে নিজেকে। বাড়ি ভর্তি মেহমান। ইনায়াও কোথাও যেতে ইচ্ছে করে না। কেমন উদাস লাগে খুব। কারণটা ইনায়ার অজানা। ফোন পাশে রেখে বিছানায় কিছুক্ষণের জন্য শুয়ে পড়তেই শেখা ঢুকলো তার ঘরে। মেয়েটার হাতে মোটা একটা বই, চোখে চশমা। শান্তর মেয়ে শান্তর মতোই মোটা ফ্রেমের চশমা পরে। বইটা টেবিলের উপর রেখে শেখা ঘুরে তাকায় ইনায়ার দিকে। কোনো রকম ভনিতা না করে সরাসরি বলে, তোর ব্যাপার কি? আমার সাথে গল্প করছিস না? আসার পর থেকে কেমন গুমড়ে থাকিস? প্রেমে পড়েছিস? ইনায়া চমকালো। জোরে জোরে শ্বাস ফেললো। শেহা বাঁকা হেসে বলল, চমকাচ্ছিস কেন? প্রেমে পড়া দোষের কিছু না। ইনায়া নিশ্চুপ। শেহা বলল, নিচে আজাদ মামা আর আজ মামা বাজার থেকে বড় মামের জন্য 33 পদের মাছ কিনে এনেছে, সবাইকে দেখাবে বলে ডাকছে। শেহা চলে গেলেও ইনায়া কিছুক্ষণ ঝিম মেরে পড়ে থাকে। তারপর চোরের মতো আশেপাশে তাকিয়ে চুপি চুপি ফোনটা তুলে নিয়ে তার একটা বিকল্প অ্যাকাউন্ট থেকে প্রীতমের অ্যাকাউন্টের আপডেট দেখে। লোকটার প্রফেশনাল অ্যাকাউন্ট এটা। কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্ট থেকে তার কাজ সংক্রান্ত কিছু ডকুমেন্ট পোস্ট করেছে। ইনায়া তার বিকল্প অ্যাকাউন্ট থেকে বেরিয়ে তার আসল অ্যাকাউন্টে ঢুকে প্রথমেই প্রীতমকে আনব্লক করলো। কাজটি করতে গিয়ে ইনায়া টের পেল তার বুক ঢিপ ঢিপ করছে। একটা নিষিদ্ধ আনন্দ বয়ে চলেছে তার বুকে। 7-7টা দিন নিজেকে সংবরণ করলেও আর পারল না ইনায়া। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে মন জিতে যায়। ব্যস্ত হাতে প্রীতমকে মেসেজ করে দেয়, প্রীতম, প্রেরণা আপু কেমন আছেন?
একটা বোকা বোকা কাজ করে ইনায়ার নিজেকে একটুও বোকা লাগছে না। সে শ্বাস রোধ করে বসে আছে উত্তরের অপেক্ষায়। বেহায়া মনকে বোঝালো এই শেষ, উত্তর পাঠালে আর কখনো ওই লোককে মেসেজ সে করবে না। না মানে না। প্রীতম কম্পিউটারের সামনে বসেছিল। দেখবে না করেও ফোনটা হাতে তুলে নিয়ে দেখলো ইনায়ার মেসেজটি। এক দৃষ্টিতে দীর্ঘ সময় মেসেজটিকে দেখে প্রীতম ফোনটা হাত থেকে নিচে রাখলো। প্রীতম অবুঝ ছেলে নয়, যা হয়েছে হয়েছে। মেয়েটি সরল, বাস্তবতা বোঝে কম, ইনফ্যাচুয়েশনে ভুগছে। কিছুদিন ভুগবে, তারপর কেটে যাবে, ব্যাস। নিচতলায় নামার সময় শেহার দেখা হলো ইরফানের সাথে। দাঁড়িয়ে পড়ল সে। ইরফান অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছে। সবসময় হুডি আর 3/4 প্যান্ট পরে থাকা ইরফান আজ শার্টের সাথে গলায় টাই বেঁধেছে। শেহা নম্র স্বরে বলল, টাইয়ের নট বাঁধা হয়নি তোমার? তাই তুই বেঁধে দিয়ে যা শেহু। শেহা দাঁড়িয়ে থাকে চুপচাপ, এগোই না। ইরফান আদেশের সুরে বলল, কিরে শুনতে পেলি না? ধীরে ধীরে এগিয়ে গেল শেহা। কাঁপা কাঁপা হাতে ইরফানের টায়ের নট বেঁধে দেয়। ইরফান শেহাকে দেখে মিষ্টি করে হেসে বলে, তুই একেবারে লক্ষ্মী। আর এ বাড়িতে দুটো অপদার্থ থাকে বুঝলি, একটা ভেবলি আর একটা কেউটে, কোনো কাজের না। ওদের কপালে স্বামীও জুটবে অপদার্থ। তবে তুই চিন্তা করিস না শেহু, তোকে আমি নিজে দাঁড়িয়ে থেকে পৃথিবীর সব থেকে পারফেক্ট ছেলেটার সাথে বিয়ে দিব। শেহার মাথায় স্বভাব সুলভ মৃদু চাপড় মেরে চলে যায় ইরফান। শেহা এক দৃষ্টিতে কিছুক্ষণ ইরফানকে দেখে নিজের মাথায় হাত রাখে। কিছু মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও নিচে নামে। ইরফান বাড়ি থেকে বেরিয়ে যায়। শেহা গিয়ে বসলো ওর বড় মামির কাছে। লিভিং রুমে ছিল আলো, ঋতু, ইনশিরাহ, আজান, আয়াত। কাজের বুয়ারা আজান আয়াতের নাম মাছগুলোকে কেটে ধুয়ে দিচ্ছে। আলো ভাইদের রাগী গলায় বলে, এমন পাগলামির মানে হয়? তোদের দুলাভাই জানতে পারলে বকবে তোদের। আয়াত চুপচাপ দাঁড়িয়ে হাসলো। আজান বলল, আমরা বিদেশে থাকি, বাবা মায়ের মৃত্যুর পরে তুমি তো বাপের বাড়ি কখনো যাওই না, বোনকে বাজার করেও খাওয়াবো না? সেজন্য 33 পদের মাছ এগুলো রাখবো কই? 3টা ফ্রিজেও তো ধরবে না। শেহার পাশে এসে বসলো ঋতু। শেহা ফিসফিসিয়ে ঋতুকে বলল, এদের মাঝে কোনটা আজান মামা আর কোনটা আয়াত মামা আমি এখনো ধরতে পারি না। ঋতু নিচু স্বরে বলল, ঠিকই ধরবি, ওদের বউরাই তো ধরতে পারে না। কানাডায় আগে একসাথে বউ নিয়ে থাকতো দুই ভাই। একবার ভালোবাসা দিবসে আজানের বউ তোর মারিয়া মামি ভুল করে আয়াতকে গোলাপ দিয়ে দিয়েছিল। তারপর থেকে দুই ভাই যার যার বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে। শেহা মুখে ওড়না চেপে হাসছে। পাশে বসা ছিল ইনশিরাহ। ফোন টিপতে টিপতে সেও হেসে ফেলল। এপাশে বসা আলো আর আজান আয়াত কেউই ওদের হাসির কারণ বুঝতে পারল না। আলো ডাইনিং টেবিলের দিকটাতে গিয়ে ঋতুকে ডেকে বলল, এই কি, ইরফান তো টিফিন বক্স নিয়ে গেল না ঋতু, তুমি খেয়াল করলে না? খেয়াল করলে কি হতো ভাবি, ও তো অফিসে গিয়ে খায় না এসব, বাইরে আজে বাজে খাবার খায়। একটা ভালো কথাও যদি শোনে। শুনবে ধীরে ধীরে, এই তো অফিসে বসতে শুরু করেছে, আস্তে ধীরে শুধরে যাবে। সেদিন আর এলো, অফিসে গিয়েও ওর মেজাজ দেখিয়ে বেড়াই। গতকাল তোমার ইলহাম ভাইয়ার কাছে শুনলাম, সেদিন একজন স্টাফকে ইরফান কি বললো জানো? বলল ঠিকঠাক ভাবে হিসেব না দিতে পারলে অফিসের ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে। আলো ম্ল্যান হাসলো ঋতুর কথায়। ঋতু বলল, হেসো না তো ভাবি, স্টাফ কাজ না করলে তার চাকরি নিয়ে নেয় শুনেছি। তোমাদের ছেলে ছাদ থেকে ফেলে দেবে, এখন বোঝো এই কেমন ছেলে তোমাদের। বাড়ির সবাই হাসছিল, কিন্তু উদাস গলায় বলতে লাগলো, আল্লাহ জানে এই ছেলেকে কে বিয়ে করবে, সে মেয়ের জীবন শেষ হয়ে যাবে পুরো। শেহা মাথা তুলে তার মেজো মামির দিকে এক পলক তাকিয়ে আবারও মাথাটা নিচু করে বসে থাকে চুপচাপ। ঋতু অনর্গল তার জায়ের কাছে ইরফানের কর্মকাণ্ডের ফিরিস্তি দিতে থাকলো। কিছুক্ষণ সেসব শুনে আলো চলে আসে দোতলায়। তার হাতে একটা নকশি কাঁথা ছিল। গত 2 দিন ধরে এটা নিয়ে সেলাই করছে সে। ইহানের দরজা খোলা পেয়ে আলো দরজার কাছে গিয়ে বলল, আসবো ইহান? হ্যাঁ বড় মা। আলো ভেতরে ঢুকে দেখলো ইহান তৈরি হচ্ছিল। কোথাও বেরোবি? হ্যাঁ, সম্মেলনে।
আলো বসলো একটা চেয়ারে, বলল, পরিয়ার তোর ছোট বাবার সাথে কথা হয়েছে তোর? আমি ফোনে পাচ্ছি না। ইহান পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে আলোর সামনে এসে মেঝেতে ঝুঁকে বসলো। মাথাটা বড় মার কোলে রেখে বলল, হয়েছে কথা। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে আলো হেসে বলল, কি ব্যাপার, আজ আমার ছোট ইহানকে দেখছি মনে হচ্ছে? তুমি তো বলো আমি তোমার সেই ছোট ইহান। ছোট? দুদিন বাদে বউ আনবো তোর জন্য। আচ্ছা ভালো কথা, তোকে একটা মেয়ের ছবি পাঠালাম, তুই দেখলি না কেন? ইচ্ছে করেনি। তাহলে কি ইচ্ছে তোর? ইহান চুপ। আলো ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কেন এমন করছিস ইহান? খুলে তো বল, বিয়ে তো করতেই হবে তাই না? আচ্ছা কাউকে পছন্দ থাকলে তো বলে দিতে পারিস, যেমন হোক আমি মেনে নেব। ইহান মাথা তুলে বড় মার দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার মতো করে বলল, এমন কিছুই না বড় মা। আলো খুবই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। কিছুক্ষণ ছেলেকে দেখলো। তাহলে এমন লজ্জা পাচ্ছিস কেন? ইহান হেসে ফেলে, কি সব যাতা বলছো বড় মা, বলো তো? আছে নাকি পছন্দ? আরে অমন কিছুই না বড় মা। তবে কেমন কিছু? ইহান বড় মার মুখের দিকে তাকিয়ে বলে, এমনি কিছুটা ভালো লেগেছে, মুগ্ধতা এটুকুই। আলোর চোখে মুখে চাপা আনন্দের ছটা, উত্তেজিত হয়ে গিয়েছে এক প্রকার। খুশি চেপে রেখে বলল, কেমন দেখতে? কোথাকার মেয়ে? বয়স কত? পড়াশোনা করে? কোথায় থাকে? সুন্দরী? ইহান হতভম্ব হয়ে আলোর দিকে তাকিয়ে আছে, পরপর বলল, বড় মা তুমি পাগল, বলেছি তো এমন কিছুই না। ওনাকে ভালো লেগেছে, রেসপেক্ট থেকে জন্মেছে এটা, এর বাইরে কিছুই না। আচ্ছা বুঝলাম, তুই মেয়ের ছবি দেখা। মেয়ের সুন্দরী? ইহান নিচু স্বরে বলল, জানি না। আলোর ছেলের মাথায় চাপড় মেরে বলল, মেয়েদের মতো লজ্জা পাচ্ছিস কেন? বিয়া ম্যান। বড় মা, মাকে সব ভুলেও বলবে না, আমাকে পাগল করে দেবে। বিষয়টা অমন কিছুই না, বুঝেছো? আচ্ছা বুঝলাম তো, তুই বল দেখতে কেমন মেয়েটি? সুন্দরী, চোখ দুটো সব থেকে বেশি সুন্দর ওনার, সমুদ্র নীল চোখ, যেন শতাব্দীর নীল অন্ধকার। আলো হাঁ করে তাকিয়ে আছে ছেলের মুখের দিকে। ইহান উঠে দাঁড়ায়, চেহারায় গাম্ভীর্য ফিরিয়ে এনে বলে, এটা নিয়ে জায়ের সাথে গসিপ করবে না দয়া করে। তোমাকে সব বলি তাই বললাম। 8,53,731 টাকা। দুটো অ্যাকাউন্ট থেকে মুনাফা বাদ দিয়ে মোট এই কটাকাই প্রেরণা দেখতে পেল। বাকি 3টে অ্যাকাউন্টে প্রেরণা হাত দিতে পারবে না এখনই। ওগুলো শুদ্ধর, শুধু আর শুধুমাত্র শুদ্ধর। বিছানার ল্যাপটপের দিকে ঝুঁকে বসে হিসেবটা পরিষ্কার করে উঠে বসলো সে। চোখ ব্যথা করছে খুব। চোখ ডলতে ডলতে উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে ব্যস্ত সে। দিনকে দিন রোগা হচ্ছে, বুড়িয়ে যাচ্ছে কেমন। মুখটা একটা নামি কোম্পানির ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চুলটা আঁচড়ে নিল। তাকে 10 তলায় যেতে হবে মিস্টার রাশিদ খানের কাছে। মিস্টার অ্যান্ড মিসেস খান উভয়ই ব্যাংক কর্মকর্তা। প্রেরণা একটা বড় অ্যামাউন্টের লোন তুলতে চাচ্ছে, তাই তাদের কাছে ধারণা দিতে হবে খুঁটিনাটি জানতে। হাই তুলতে তুলতে আলগোছে সুতির শাড়িটা ডান কাঁধে জড়িয়ে নিতেই পাশের ঘর থেকে সুমধুর সুর ভেসে এসে তার কানকে প্রশান্ত করে দেয়। প্রেরণা চকিতে ঘুরে দরজার দিকে চায়। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়, সে কি কেবলই চোখের জল। প্রেরণা মুগ্ধ, বিমোহিত, আপ্লুত। প্রণমীর কণ্ঠস্বর তাকে সব সময় মায়ের কথা মনে করিয়ে দেয়। প্রণমী যখন গান গায় তখন প্রেরণার কাছে মনে হয় তার মা এলিজা মরিয়ম গাইছে। শুদ্ধ বিছানায় ঘুমোচ্ছে। ইদানিং বিকেলেই ঘুমিয়ে যায় ছেলেটা। প্রেরণা সন্তর্পণে দরজাটা ভিজিয়ে রেখে চলে যায় প্রণমীর কাছে। সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। কারো অস্তিত্ব টের পেতেই গান থামালো প্রণবী। প্রেরণা দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভালোবাসা কখনোই যাতনাময় নয় প্রণমী, ভালোবাসা সব সময় সুখের। প্রণবী মৃদু হাসল, বলল, সে তুমি শওকাত ওয়াসিদকেও পেয়েছিলে কি না তাই বলছো? যারা শওকাত ওয়াসিদকে পায়নি, রবি ঠাকুর তাদের হয়ে প্রশ্নটি তুলেছেন। তুইও পাবে। এখন বল,
শওকাত ওয়াসিতের মতো চাই নাকি আরও কিছুক্ষণ লাগবে? প্রণবী লাজুক হাসল। প্রেরণা ঘরে ঢুকে বোনের মুখোমুখি বসে বোনের মুখের দিকে তাকিয়ে বলে, বল কেমন বর চাই? আপু চাও তো। বিরক্তি দেখিয়ে বলল প্রণবী। প্রেরণা দৃঢ়তা নিয়ে বলল, যাব কি? আমার বোনকে আমি 13 রাজ্যের রাজপুত্র ডেকে স্বয়ম্বর সভা করে তারপর বিয়ে দিব। আমার বোনের এমন বিয়ে দিব না, এমন ছেলের সাথে বিয়ে হবে তোর এই গোটা শহরে তাক লেগে যাবে, বুঝলি? মুখে হাত চেপে হাসছে প্রণবী। হাসতে হাসতেই বলছে, তা শোনো না আপু, আমি তো অন্ধ, প্লিজ এমন অন্ধপাত্রকে এনো না। দৃষ্টি প্রতিবন্ধী ব্যতীত যে কোনো প্রতিবন্ধী এনো, নয়তো আমি তার থেকে এই পৃথিবীর সুন্দর বর্ণনা কিভাবে শুনবো? হাসতে হাসতে চোখের কোণে পানি এসে গিয়েছে প্রণবীর। তবুও হাসি থামছেই না, পাগলের মতো হাসছে। প্রেরণার মুখটা হঠাৎ করে শুকিয়ে একটুখানি হয়ে গিয়েছে। একটা মৃদু শ্বাস ফেলে প্রসঙ্গ পাল্টে বলে, গানটা ভালো করে প্র্যাকটিস কর। পান বাংলার রিয়েলিটি শোতে তোর নামে ফর্ম তুলব আমি। বাধ্য মেয়ের মতো মাথা ঝাঁকাই প্রণবী। প্রেরণা কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। ডাইনিং টেবিলে তখন খেতে বসেছে প্রীতম। আজ একটু বেলা করেই বসলো, হাতে কিছু কাজ ছিল তাই। প্রেরণা এসে ভাইয়ের প্লেটে খাবার তুলে দিতে গিয়ে আর চোখে 2-3 বার ভাইকে লক্ষ্য করে। ছেলেটা কেমন উদাস থাকছে কিছুদিন যাবৎ। নেপাল থেকে ফিরেছে 2 মাস পেরিয়ে গিয়েছে। এখনও ট্রমাটাইজ কিনা বুঝতে পারে না প্রেরণা। হতে পারে কাজের চাপ। ভাইয়ের পাশে একটা চেয়ার টেনে বসে ভাইয়ের পিঠে হাত রাখতেই প্রীতম খাওয়া থামিয়ে দিয়ে বোনের দিকে তাকালো। কিছু কি হয়েছে ভাই? কই না তো, কি হবে? নিচু স্বরে জবাব দেয় প্রীতম, তারপর ঝটপট খেতে থাকে। প্রেরণা উঠে দাঁড়িয়ে বলল, কাজের প্রেশারটা এত নিস না, একটু সময় দে নিজেকে। আর শোন, ফুপি তোর জন্য মেয়ে দেখছে, আমি বলেছি মানসিকভাবে প্রস্তুত হ। প্রীতমের হাত থেমে যায়। প্লেটের দিকে তাকিয়ে থাকে চুপচাপ, বোনের কথায় কোনো জবাব না দিয়ে। খানিক বাদে বলে ওঠে, আপু শোনো। প্রেরণা 10 তলায় যাবে বলে ঘুরে দাঁড়িয়েছিল। ভাইয়ের কথাই থামলো। হ্যাঁ বল। না কিছু না, যাও তুমি। প্রেরণা বুঝতে পারল না কিছুই, তবে ঘর থেকে বেরুলো। এদিকে খেতে খেতেই প্রীতম হাতে তুলে নিল ফোনটা। তখন থেকে নোটিফিকেশনে টুংটাং ঝংকার তার কর্ণগোচর হচ্ছিল। বার্তালাপ বাক্সখানায় ঢু মারতেই দেখল 20 খানেক মেসেজ। সর্বশেষ যে মেসেজটি ছিল সেটি হলো, এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো প্রীতম, ডিসাইড করতে পারছি না, তুমি বলবে প্লিজ। প্রীতম হেসে ফেলল। এক দৃষ্টিতে মেসেজটা কিছুক্ষণ দেখে বিড়বিড় করে বলল, যে আমি ঠিকই বলে নিব্বি একটা। ইনায়ার মনে হচ্ছে সে এই মাত্র একটা বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে। জীবনে কখনো শাড়ি না পরা মেয়েটা আজ এই প্রথম সম্পূর্ণ নিজ চেষ্টায় সফল হলো। তার পরা শাড়িটা কাঁচা হলুদ রঙের একটি কাঞ্চি ভরম শাড়ি। ইনায়ার গায়ের টকটকে রংটার সাথে মিলে গিয়েছে বেশ। শাড়ির আঁচল গুটিয়ে রেখে সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। স্বাস্থ্য কিছুটা ভারী হওয়ায় 2-3টে কুচি কম পড়েছে, তবুও বেশ গোছানো লাগছে সবটা। হাত ভর্তি লাল রঙের কিছু চুড়ি পরে চুলটা আঁচড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে সিল্কি রেশমি চুলগুলো। ঠোঁটে হালকা লিপ গ্লোস লাগিয়েছে। ইনায়ার ঠোঁট দুটো এমনিতেই রক্তিম, কোনো প্রসাধনী মাখেনি গালে, অথচ হেলদি ত্বক চকচক করছে। সেজে গুজে নিজেকে দেখে নিজেই খানিক লজ্জা পেয়ে ফোনটা হাতে তুলে নিয়ে ইনায়ার ঘর থেকে বেরিয়ে আশেপাশে একবার ভালো করে দেখে নেয়। তারপর শাড়ির কুচি সামলে নিয়ে ছুট লাগায় ইনসি রাহুর ঘরের দিকে। ঘরের দরজায় পা রাখা মাত্রই থমকালো ইনায়া। ইনসি রাহুর ঘরে তখন ছিল ইনসি রাহু, ইরফান, পরি আর ঋতু। ওরা লুডো খেলছিল। মুম্বাই থেকে ট্রিটমেন্ট নিয়ে সপ্তাহ খানেক হলো ফিরেছে পরি। মোটামুটি সুস্থ সে। 6 মাসের ফুল বেড রেস্ট দেওয়া হয়েছে তাকে। এমতো অবস্থায় চেম্বারে বসতে পারছে না। ঘাবড়েছে ইনায়া মেজো দাদানকে দেখে, যার ভয়ে সে এতক্ষণ আশেপাশে দেখে এসেছে। এখানে এসে সেই বাঘটাকেই পেল। ওরা সবাই হাঁ করে ইনায়াকে দেখছে। পরীর চোখে মুখে চাপা আনন্দের ছটা মেয়েকে দেখতে পেয়ে। ভারী স্বাস্থ্যের মেয়েটার রূপ লাবণ্য দিনকে দিন বাড়ছে। শাড়িতে একেবারেই পরিণত নারী লাগছে মেয়েটিকে। ঋতু আর পরি মিলে মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। ইনায়া আড়ষ্ট হয়ে ইনসি রাহুকে বলল, আপু পুল সাইডে চলো না, আমার দুটো ছবি উঠিয়ে দেবে।
ইনশিরাহ তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো। দু বোন পুল সাইডে যাওয়ার পথে স্বামীনের সামনে দাঁড়ালো। ইনায়াকে দেখে আপ্লুত তার বড় মামা মাথায় হাত বুলিয়ে বলল, একেবারে রানীর মতো লাগছে আমার ছোট্ট আমাকে। ইনশিরাহ হাসতে হাসতে বলে, হ্যাঁ পাপা, মোটি রানী। ইনায়া লজ্জা পেল। স্বামীর ওয়ালেট থেকে একটা 2000 টাকার কচকচে নোট ইনায়ার হাতে ধরিয়ে দিল। ইনায়ার প্রথম শাড়ি পরা উপলক্ষে বলল চকোলেট কিনে খেতে, ছোটবেলার মতন। পুল সাইডে এসে ফটো বুথের সামনে দাঁড়ায় ইনায়া। পারিবারিক অনুষ্ঠানগুলোর জন্য স্থায়ীভাবে এই বুথটা করা হয়েছে। ইনশিরাহকে উচ্ছ্বসিত কণ্ঠে ইনায়া বলল, আপু ছবিতে যেন আমাকে মোটা না লাগে, বুঝেছো? ফোনটা উল্টো ধরে ছবি নাও। চুপচাপ দাঁড়া, আমাকে শেখানোর প্রয়োজন নেই কিভাবে ছবি তুলতে হয়। এক নাগারে 12খানা ছবি তুলে থামলো ইনশিরাহ। ইনায়া ছুটে এসে ছবিগুলো দেখলো। সবকটা ছবি ভীষণই সুন্দর হয়েছে। লম্বা একটা ধন্যবাদ দিল বোনকে। তার চোখ দিয়ে ঠিকরে বেরিয়ে পড়ছে তার উচ্ছ্বাস। ইনশিরাহ আর চোখে বোনের মুখে উপচে পড়া আনন্দ দেখে বলল, আচ্ছা বলতো হঠাৎ শাড়ি পরলি কেন? ফোনের স্ক্রিনে আঙ্গুল চালনা বন্ধ হলো ইনায়ার। আস্তে ধীরে বোনের মুখে পানে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলল, এমনি। ঘরের দরজা শুধুমাত্র ভেজিয়ে রেখে স্বামীন ঘুরে দাঁড়ায়। আলো বিছানায় ঘুমিয়ে আছে। দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে ভদ্রমহিলা। ক্লান্ত থাকে বেশিরভাগ সময়ই। এছাড়াও নানাবিধ শারীরিক জটিলতা তো রয়েছেই। চলনে বলনে সেই তেজ নেই আগের মতো। এগিয়ে গিয়ে বিছানায় স্ত্রীর পাশে শুয়ে পড়ে ঘুমন্ত স্ত্রীকে দুহাতে আগলে ধরতেই আলো ঘুম ভেঙে হকচকিয়ে ওঠে। আলোর হঠাৎ এভাবে চমকে যাওয়াতে চমকে যায় স্বামীনও। গলার স্বর খাদে নামিয়ে আলো রাগের সহিত বলে, কি হচ্ছেটা কি? দিন দিন কি যুবক হচ্ছেন নাকি? স্বামীন মহাবিরক্ত এমন ক্ষুদ্র অপমানে। সে পাল্টা জবাব দেয়, কি আশ্চর্য, বুড়ো হয়েছি বলে বউকে ঝাপটে ধরে শুতেও পারবো না? আলো চোখ সরু করে তাকিয়ে আছে। খানিক বাদে বলল, কেন পারবেন না? বউকে কোলে নিয়েও শুয়ে থাকতে পারবেন। আপনাদের খায়েশ তো বুড়ো হলে 4 ডিগ্রি বেড়ে যায়, কিন্তু বুড়ো হয়েছেন বলে আজকাল দরজা লাগাতে ভুলে যান। তারপর এই যে রং ঢং করতে আসেন, এখন ছেলে মেয়েগুলো ঘরে ঢুকলে কি ভাববে? ব্যাক্যের লোক। একটা তপ্তশ্বাস ফেলে স্বামীন উঠে বসল। মুখটা কেমন গম্ভীর হয়ে উঠেছে তার। সোজা গিয়ে দরজার সিটকিনি তুলে এসে বিছানায় ওপাশ ফিরে শুল। সে তার স্ত্রীর আচরণে মাইন্ড করেছে, সেটাই বোঝাতে চাচ্ছে। আলোর শাড়ির আঁচল মুখে চেপে কিছু সময় হেসে স্বামীনের পাশে শুয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরল। মুহূর্তেই ইয়াসার মির্জার অভিমানের বেলুন চুপসে গেল। কারণ ইয়াসার মির্জা নির্লজ্জ তার বউয়ের কাছে। স্বামীর কাঁচা পাকা চুলে হাত বলিয়ে আলো আধুরে গলায় বলতে লাগলো, সেহাটাকে দেখি না মাসখানেক হলো, ওকে গিয়ে নিয়ে আসুন না। আনবো। শান্তর অফিস থেকে ছুটি পাক, ও এখন রিটায়ারমেন্ট নিয়ে নিলেই পারে। অযথা খাটনি। কি আর করবে, একাকিত্ব দূর করছে কাজের মাঝে থেকে। সেজন্যই তো বারবার পাত্রী দেখতে চেয়েছি। হঠাৎ কিছু একটা মনে পড়লো স্বামীনের। উঠে বসলো। উঠল আলো। স্বামীন ফোনটা হাতে নিয়ে কিছু একটা দেখে বলল, ভালো কথা মনে পড়েছে। জামিলের ছেলে জাহিনের খালা শাশুড়ি আছে বুঝলে, পূবালী ব্যাংকে চাকরি করে। বয়স 45-এর কাছাকাছি। ভদ্রমহিলা বাঞ্ছা, তাই কখনো বিয়ে হয়নি। ভাই বোন মানুষ করেছে আজীবন। এখন এই বয়সে আপনজনেরা ধরে বেঁধে সংসারে বাঁধতে চাইছে। জামিল বলো শান্ত, রাজি থাকলে সে কথাই গবে। আলো আপত্তির সুরে বলল, কিসব বলেন? শান্ত ভাইয়া মানবে না। দেখি আগে আসুক। সেদিন আমাকে সরাসরি বলেছে ফোনে ওর বাবাকে বিয়ে করিয়ে দিতে চাই। এখন একটা বিহিত করতেই হয় বুঝলে। আলো ম্লান হেসে বলল, ও অনেক বুঝদার হয়েছে তাই না মেয়র সাহেব? ঠিক ইসিটা আপুর মতো হয়েছে ও। মাটাকে অনেক ভালো রাখুক আল্লাহ। এই পেপারসগুলো ভালো করে দেখে দিন আঙ্কেল, এখানে কোনো ভুল আছে কিনা। রাশিদ খান চশমাটা খানিকটা ঠেলে মনোযোগ দিলেন ডকুমেন্টগুলোতে। অস্ফুটে বললেন। প্রেরণা নড়ে চড়ে বসল। স্মিত হেসে বলল, ক্যাটারিং সার্ভিসের বিজনেস শুরু করতে যাচ্ছি ছোট পরিসরে। 1 কাপ চা প্রেরণার সামনে এনে রাখলো রাশিদ খানের স্ত্রী পলি। প্রেরণার কথায় স্বামী স্ত্রী উভয়েই বিস্মিত। পলি বলল, আর তোমার রেস্তোরাঁ?
সেটাও থাকবে। পলি হেসে বলল, পারো বটে, তুমি দম আছে। রাশিদ খান কাগজপত্র সবকিছু পর্যবেক্ষণ করে বলল। প্রেরণা বিনয়ের সাথে মাথা ঝাঁকায়। রাশিদ খান ইভিনিং ওয়াকে চলে যেতেই পলি প্রেরণার মুখের দিকে তাকায়। মেয়েটিকে ভদ্রমহিলা পছন্দ করেন, যথেষ্ট ভালো মেয়ে, তাই আফসোস মাখা কণ্ঠে বলে, আচ্ছা প্রেরণা, তুমি এত সাদামাটা থাকো কেন বলো তো? তুমি কি বুড়ে হয়ে গিয়েছো? এখন একটু কখন একটু সাজতে দেখি না? এমন করে প্লিজ থাকবে না আর। প্রেরণা চা খেতে খেতে হাসলো, অতঃপর অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, আন্টি, বিধবা বাচ্চার মায়েদের সাজাটা সবাই আপনার মতো স্বাভাবিকভাবে নিতে পারে না। সমাজের এই সবাইটাকে আমি বড্ড মান্য করি, নয়তো মাঝে মাঝে ইচ্ছে হয় গালে মেকআপ চড়াতে, সত্যি বলছি। হেয়ালি করেছে প্রেরণা। বুঝতে পারলো পলি। প্রেরণা চায়ের কাপ রেখে উঠে দাঁড়ায়। পলিকে বলে, আসছি আন্টি। দরজার কাছে এগিয়ে যেতেই প্রেরণা থমকে দাঁড়িয়ে যায়। মুহূর্তেই তার চোখ মুখ ছেয়ে যায় অস্বস্তি আর বিরক্তিতে। ঠিক এই কারণেই প্রেরণা মিস্টার খানের ফ্ল্যাটে আসে না সচরাচর। রাদীপ প্রেরণার দিকে মুখ হাসি হাসি করে তাকিয়ে আছে। অদ্ভুত স্বরে বলে, কেমন আছে প্রেরণা আপু? প্রেরণা কপাল কুঁচকে ফেলে। বিরক্তি নিয়েই বলে, তুমি ভালো? প্রশ্নটি করে উত্তরের অপেক্ষা করে না প্রেরণা। ত্রস্ত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। সে বুঝতে পারে না রাশিদ খান আর পলি খানের এই ছেলেটি এতটা অদ্ভুত কেন। দেখলেই প্রেরণার রাগ উঠে যায় আজকাল। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ শহুরে জীবন। আজকাল দিনের বেলাতে বাইরে বেরোনোটাই কষ্টকর হয়ে উঠেছে সবার। কিন্তু জামির মনে হচ্ছে পৃথিবীর সব গরম সে একাই সহ্য করছে। 4 দিন যাবৎ গৃহবন্দী জামির আজ টনক নড়েছে গ্রুপে প্রীতমের মেসেজ চোখে পড়তেই। প্রীতম জানিয়েছে সে সবার সাথে দেখা করতে চায়, জরুরি কথা আছে। ব্যাপারটা ভীষণ গোলমেলে। গত 2 মাস ধরে তাদের 3 বন্ধুকে পাত্তা না দেওয়াতে প্রীতমের সাথে দফায় দফায় ঝগড়া হয়েছে ওদের। দেখা করতে চাইলে দেখা করতো না, ঠিকভাবে কথা বলতো না কারোর সাথে, কেমন যেন গুটিয়ে নিয়েছিল নিজেকে সবকিছু থেকে। আজ কি হলো? জামি জলদি করে সাফওয়ান আর শুভকে ফোন করে বিষয়টা নিয়ে বিশদ গবেষণা করেও কোনো হেতু খুঁজে পায়নি প্রীতমের এমন আজীব কর্মকাণ্ডের। দ্য মুন টক্স শহরের সবথেকে বড় লাভ গার্ডেন বলা হলো কারণ এটি দেখতে একটি পার্ক হলেও এখানে লাভ বার্ডদের আনাগোনাই বেশি। জামি, সাফওয়ান, শুভ 3 জনই যার পরনায় অবাক প্রীতম তাদের মিটিং প্লেস এখানে ঠিক করেছে বলে। ক্লাবে আসতে বলাতেও রাজি হলো না। আশেপাশে আনাচে কানাচে লাভ বার্ডদের ছড়াছড়ি। বিশালাকার এই পার্কে বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠানও আছে, যেমন আইসক্রিম শপ, কফি কর্নার, সবাই সেখান থেকে নিচ্ছে। প্রেমিক প্রেমিকার সাথে বেঞ্চিতে বসে আড্ডা দিচ্ছে আর খাচ্ছে। ওরা একটু অর্জুন গাছের নিচে গোলাকার টেবিল দেখে বসলো। এইখানটা নিরিবিলি বসে প্রীতমকে ফোন করতে যাবে, ঠিক তখনই প্রীতমের লাল রঙের বাইকটা ধুলো উড়িয়ে পার্কে ঢুকলো। এসে থামলো ওদের পাশেই। হেলমেট সরিয়ে ওদের 3 জনের সামনে এগিয়ে এসে একটা চেয়ারে বসলো সে। জামি, শুভ, সাফওয়ান নড়ে চড়ে বসে। প্রীতমকে সরাসরি জিজ্ঞেস করে, কি ব্যাপার বলতো ডুমুরের ফুল, আজ জরুরি তলব? ওরা খেয়াল করলো প্রীতম মিটি মিটি হাসছে। মিনিটে মিনিটে অবাক হচ্ছে ওরা। প্রীতম বারে বারে ফোন হাতে নিয়ে কাউকে মেসেজ করছে এবং আশপাশটা দেখছিল। ওরা 3 বন্ধুও প্রীতমকে অনুসরণ করে চারিদিকে তাকায়। জামি বলে, কেউ আসবে নাকি? তোর ব্যাপার স্যাপার কে? প্রীতম ফোন করলো তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে। ফোন কানে ধরে রেখে ওদের বলল, আজ তোদের সাথে কারো পরিচয় করে দিতে চাই আমি। 3 জন পুনর্বার বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল। একসাথে বলে উঠল, কার সাথে? কাঙ্ক্ষিত ব্যক্তি প্রীতমের ফোন রিসিভ করেছে। প্রীতম নিচু স্বরে বলল, কতক্ষণ লাগবে আর? পেছনে দেখো। সুমিষ্ট কণ্ঠস্বর জবাব দেয়। প্রীতম তৎক্ষণাৎ ঘুরে যায়। ওর 3 বন্ধুও উকি দেয় অদূরে। পার্কের প্রধান ফটকের ধারে সারি সারি গাছের আড়াল থেকে বেরিয়ে এসেছে এক তরুণী। সাদা গোলাপি চুড়িদার পরনে, চুলগুলো উঁচু করে বাঁধা। তরুণী 1 পা 2 পা করে এগোচ্ছে। ততক্ষণে ওদের 3 বন্ধুর মুখ হাঁ হতে হতে চোয়াল ঝুলে যাওয়ার মতো অবস্থা। শ্বাস আটকে রেখে এক পলক তরুণীকে দেখছে।
এক পলক প্রীতমকে। প্রীতম হাসি মুখে তাকিয়ে আছে কাঙ্ক্ষিত তরুণীর মুখপানে, মাস্ক পরিহিত, গোলগাল ভারী স্বাস্থ্যের, মায়াবী আয়তাকার চোখের তরুণী ধীর কদমে এগিয়ে এসে প্রীতমের মুখোমুখি দাঁড়ায়। ওদের থেকে চোখ ফিরিয়ে জামি, সাফওয়ান, শুভ নিজেরা নিজেদের দেখল। চোখে মুখে বিস্ময় ভাব। হতভম্ব হয়েই তিনজন সমস্বরে বলে ওঠে, নিব্বি আর প্রীতম। ঝামেলা আর প্রেরণা সম্ভবত একই মুদ্রার এপিট ওপিট। আপাতত এই কথাটা মাথায় আসছে তার। প্রেরণার জীবনের সমস্যাগুলো ঠিক বুমেরাঙের মতো। যত প্রেরণা নিজেকে সামলে নিয়ে সেগুলোকে দূরে ছুঁড়ে মারে, সেগুলো ঘুরে প্রেরণার গায়ে এসে পড়ে। স্কুটি থেকে নেমে ক্লান্ত দুটি পায়ে হেঁটে যায় রেস্তোরাঁর ভিতরে। ততক্ষণে সবকিছু লণ্ডভণ্ড, চারিদিকে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সাবধানী হয়ে না হাঁটলেই প্রেরণার পায়ে বিদ্ধ নির্ঘাত। এক কোণে রেস্তোরাঁর সব স্টাফ, শেফ ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রেরণা ওদের মুখের দিকে তাকালো, তবে বলল না কিছুই। ধপ করে একটা চেয়ারে বসে পড়ল সে। আপনা আপনিই তার হাত চলে যায় কপালে। পাথুরে দৃষ্টিতে আবারও সব কিছুতে চোখ বুলিয়ে দেখল তার 2.5 লক্ষ টাকার জিনিসপত্র ভাঙচুর হয়েছে। রাগে কাঁপছে গা, কান্নাও পাচ্ছে রাগে। সাব্বির এগিয়ে এলো, আফরা দিল প্রেরণাকে পানি। পানি খেয়ে শাড়ির আঁচলে ভেজা ঠোঁট মুছে প্রেরণা উঠে দাঁড়ালো। তেজি গলায় বলল,